ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে কক্সবাজার ও চট্টগ্রামে ৭ নম্বর সতর্কতা সংকেত জারি। প্রশাসনের জরুরি বৈঠক, উপকূলের অধিবাসীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ। নির্মম নির্যাতনের পর অনেককে ফেলে দেওয়া হয় সাগরে। এমন মৃত্যু দেখে ছেড়েই দিয়েছিলেন বাঁচার স্বপ্ন। মিয়ানমার থেকে ফিরে আসা কয়েকজনের দুঃসহ জীবনের স্মৃতিচারণ। আজ ঘোষণা হবে নতুন অর্থবছরের প্রথম মুদ্রানীতি। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি বাড়ার সম্ভাবনা। ৩১ জুলাই কার্যকর হবে বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময়। বহু প্রতীক্ষিত সেই ক্ষণের অপেক্ষায় ছিটমহলগুলোতে এখন উৎসবের আমেজ, চলছে নানা প্রস্তুতি। এবং মিরপুরে সিরিজের শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। তাইজুলের পরিবর্তে একাদশে নাসির হোসেন। সময় সংবাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলে জারি করা হয়েছে ৭ নম্বর বিপদ সংকেত। এদিকে যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় জরুরি বৈঠক করে পূর্ব প্রস্তুতির কথা জানিয়েছে উপকূলীয় বিভিন্ন জেলা প্রশাসন। এদিকে ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো বাতাস বইছে। চট্টগ্রাম বন্দরে অ্যালার্ট 2 জারি করে বাণিজ্যিক সব জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে গত রাত ৯টার দিকে কক্সবাজারের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় কক্সবাজারের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া জেলার ৮ উপজেলায় উপকূলীয় এলাকার মানুষজনকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে কক্সবাজারের সব ধরনের বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। ঝড়ো হওয়ায় সেন্ট মার্টিনে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় পটুয়াখালীতে জরুরি সভা করেছে জেলা প্রশাসন। এ সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকার মানুষদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। এছাড়া সাগরে মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তীরবর্তী এলাকায় অবস্থান নিতে বলা হয়েছে। পটুয়াখালী, বরগুনা, মংলা ও পায়রা বন্দর সহ উপকূলীয় এলাকায় ৫ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকে, সেজন্য আমরা সকলকে সতর্ক করেছি। এভাবে সকলে সতর্ক আছে। আমাদের রেড ক্রিসেন্ট বাহিনী তারা যে কোনো মুহূর্তে যেন দুর্যোগ কবলিত এলাকায় মানুষের সাহায্যে এগিয়ে যেতে পারে, তাদেরকে সতর্ক রাখা হয়েছে। মাইকিং করে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, নিম্নাঞ্চলের যে জনসাধারণ সেখানে বসবাস করছে তাদেরকে সরিয়ে নিয়ে নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যেতে বলেছি। এবং একই সাথে মাছ ধরার যে ট্রলার এবং মাঝিমালা যারা আছে তাদেরকে অবশ্যই তীরে অবস্থান করতে বলেছি এবং নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। এছাড়া আমরা সকল আশ্রয় কেন্দ্রগুলো খুলে দিতে বলেছি যাতে করে নিম্নাঞ্চলের মানুষগুলো সরাসরি সেখানে গিয়ে অবস্থান নিতে পারে। এদিকে আবহাওয়া বিভাগ জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কোমেন আজ দুপুরের পর চট্টগ্রাম ও বরিশালের মাঝামাঝি এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। এ সময় ৪ থেকে ৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। সাইক্লোনের জন্য এটা বড় ধরনের কোন সাইক্লোন নয়। এর উইন্ড স্পিড সর্বোচ্চ ৭০ থেকে ৯০ কিলোমিটার হতে পারে। আর এর প্রভাবে ৩ থেকে ৫ ফিট জলোচ্ছ্বাস হতে পারে। আর হেভি রেইন হবে, সেটা পাসিং এর পথে। সেই ক্ষেত্রে আমরা হেভি রেইনের পাহাড় এলাকায় পাহাড় ধস হতে পারে এই কথা বলা হয়েছে। আর নৌযানগুলিকে আমরা অনেক আগে থেকে শেল্টারে থাকতে বলেছি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিসে আছেন আমাদের রিপোর্টার তানিন মেহেদি। ঘূর্ণিঝড়ের সবশেষ তথ্য জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তানিন। জায়েদ, সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের যে ঝড় সতর্কীকরণ কেন্দ্র রয়েছে, সেই ঝড় সতর্কীকরণের যে সবশেষ তথ্য রয়েছে, সেই সবশেষ তথ্য অনুযায়ী বর্তমানে যে ঘূর্ণিঝড়টি রয়েছে সেই ঘূর্ণিঝড়টি কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে, এমনটি তথ্য দেয়া হয়েছে সেই ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে। এবং সবচেয়ে দূরে যে জায়গা থেকে অবস্থান করছে সেটি হচ্ছে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর থেকে। এবং তথ্যে বলা হয়েছে পায়রা
সমুদ্র বন্দর থেকে 125 কিলোমিটার দক্ষিণ পূর্বে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে এবং কিছুক্ষণ আগেই আবহাওয়া অধিদপ্তরের যিনি পরিচালক রয়েছেন জনাব শাহ আলম, তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি আমাদেরকে যেটি নিশ্চিত করেছেন যে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানার যে সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যে বাংলাদেশের উপকূলে আঘাত হানার যে সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু বেশি তীব্র হওয়ার আশঙ্কাটি কম রয়েছে এবং তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে বাংলাদেশের যে উপকূল অঞ্চল রয়েছে, বিশেষ করে মূলত টেকনাফের মধ্য দিয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশে প্রবেশ করতে পারে এমনটি তারা স্যাটেলাইটের মাধ্যমে তথ্য পেয়েছেন এবং সেটি তিনি বলেছেন যে টেকনাফে আঘাত হানার পরে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর প্রভাবে কিন্তু উপকূলে যে অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, সেটি তিনি আমাদেরকে বলেছেন এবং এছাড়া যেটি বলেছেন যে স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 5 ফুট উচ্চতায় উপকূলীয় অঞ্চলগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া আর যে বিষয়টি রয়েছে, ঢাকা এবং এর আশপাশে এখন পর্যন্ত কিন্তু আবহাওয়ায় কিন্তু ঘূর্ণিঝড়ের তেমন একটি প্রভাব পড়েনি এবং তিনি যেটি আমাদেরকে বলেছেন যে বিকেল নাগাদ ঢাকায় হয়তো বা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো শেখ জায়েদ, এখনকার মতো এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। জায়েদ। রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিস থেকে ঘূর্ণিঝড় কমেনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার তানিন মেহেদি। দর্শক, এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন আমাদের রিপোর্টার কমল দে এবং চট্টগ্রাম বন্দরে আছেন আমাদের রিপোর্টার হাজেরা শিউলি। ঘূর্ণিঝড় কমেনের সবশেষ খবর জানতে তাদের কাছে চলে যাচ্ছি। প্রথমে যাচ্ছি কমলদের কাছে। কমল। ধন্যবাদ জায়েদ। গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কোমেন কয়েক ঘন্টার মধ্যে চট্টগ্রাম এবং কক্সবাজার উপকূলীয় এলাকা অতিক্রম করে যাওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত ঘূর্ণিঝড় কোমেন চট্টগ্রাম বন্দর থেকে 75 কিলোমিটার উত্তর পূর্বে এবং কক্সবাজার থেকে 80 কিলোমিটার উত্তর পূর্বে এবং মংলা সমুদ্র বন্দর থেকে 200 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং পায়রা বন্দর থেকে 100 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে। এক্ষেত্রে এটি আরো জোরদার হয়ে 180 কিলোমিটার গতিবেগে দুপুর নাগাদ চট্টগ্রাম এবং কক্সবাজার উপকূল অতিক্রম করে যাওয়ার কথা রয়েছে। এক্ষেত্রে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছে তার এক কেন্দ্রবিন্দুর মধ্যে একটানা গতিবেগ 64 কিলোমিটার থেকে প্রায় 84 কিলোমিটার পর্যন্ত বাতাসের একটানা গতিবেগ এবং এর ফলে কিন্তু পুরো সাগর উত্তাল, সেই উত্তাল সাগরে ঢেউ আশ্রে পড়ছে চট্টগ্রাম হয়ে কক্সবাজার উপকূল পুরো বিস্তীর্ণ উপকূলীয় এলাকায়। আর এক্ষেত্রে আবহাওয়া অফিস বলছে যেহেতু এখন ভরা জোয়ার এবং এই কোমেনের প্রভাবে কিন্তু নিচু এলাকা যেগুলো রয়েছে কক্সবাজারের উখিয়া, কুতুবদিয়া, হাতিয়া এবং মহেশখালী, এছাড়া চকরিয়া এলাকা, বিস্তীর্ণ এলাকা যে নিচু এলাকাগুলো রয়েছে সেগুলো 3 থেকে 5 ফিট পর্যন্ত জলোচ্ছ্বাসের পানিতে নিমজ্জিত হতে পারে। একই সাথে চট্টগ্রামের উপকূলীয় এলাকা হিসেবে পরিচিত সন্দ্বীপ, বাঁশখালী, আনোয়ারা ওই এসব অঞ্চল যে সেখানেও 3 থেকে 5 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের পানি উঠতে পারে বলে আবহাওয়া অফিসগুলো ধারণা করছে। এক্ষেত্রে আরেকটি বিষয় বলে রাখা উচিত, প্রায় আর 1 ঘন্টা পর কিন্তু এখন ভরা জোয়ার চলছে, ঠিক আর 1 ঘন্টা পর চলে আসবে ভাটা। তখন যদি ভাটার সময় মূলত এই নিম্নচাপটি যদি উপকূলীয় এলাকা অতিক্রম করে তাহলে হয়তো পানি কিছুটা কম হবে। এক্ষেত্রে যেটা আশঙ্কার বিষয় ছিল, যদি ভরা জোয়ারের সময় এই নিম্নচাপটি উপকূলীয় এলাকা অতিক্রম করতো তাহলে কিন্তু ব্যাপক সম্পদহানির একটা আশঙ্কা ছিল, কারণ তখন সাগরে ভরা জোয়ার ছিল এবং জোয়ারের ফলে যে পানি সে সাথে জলোচ্ছ্বাসের পানি যুক্ত হলে কিন্তু এটা ভয়াবহ আকার ধারণ করে। এক্ষেত্রে আমরা দেখেছি যে গত রাত থেকে কিন্তু চট্টগ্রাম এবং কক্সবাজার জেলা প্রশাসন যারা উপকূলীয় এলাকা বাসিন্দা রয়েছে তাদেরকে সরে যাওয়ার জন্য মাইকিং করছে এবং কিছু কিছু এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া কক্সবাজারের যে বিস্তীর্ণ এলাকা রয়েছে, উপকূলীয় এলাকা রয়েছে, সেখানকার লোকজনদেরকে সরে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে এবং তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং স্কুল কলেজগুলো, শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে বলা হচ্ছে যে ঘূর্ণিঝড়ের যে কোমেনের প্রভাবে 3 থেকে 5 ফুট জলোচ্ছ্বাস হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আপনি জানেন বিগত 2010 সালে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর উপকূলীয় এলাকা যে 8টি দেশ রয়েছে সেই 8টি দেশেরই একটি দেশ থাইল্যান্ডের দেওয়ার নাম কোমেন, এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে গত রাত 11টা থেকে। এখন পর্যন্ত ছিল কক্সবাজারে ঘূর্ণিঝড় কোমেনের সর্বশেষ। জায়েদ, এখন আমরা চট্টগ্রাম বন্দরের খবর জানার জন্য চলে যাচ্ছি সহকর্মী হাজেরা শিউলির কাছে। ধন্যবাদ কমল। আপনি জানেন যে গতকাল আবহাওয়া অফিস থেকে দেশের বৃহত্তম সমুদ্র বন্দর চট্টগ্রাম কক্সবাজারে
সতর্কতা সংকেত জারি করার পর এবং ঘূর্ণিঝড় কোমেন চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র উপকূলে আজকে দুপুরে নাগাদ আঘাত হানার যে বার্তা আবহাওয়া অফিস থেকে দেওয়া হয়েছে, এরপর থেকেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতার ধাপ জারি অ্যালার্ট 3 জারি করে এবং সব ধরনের সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বন্দর কর্তৃপক্ষ থেকে। কারণ ঘূর্ণিঝড় যদি আঘাত হানে তাহলে দেশের এই বৃহত্তম সমুদ্র বন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কা থেকেই সব ধরনের দুর্যোগ এবং ঘূর্ণিঝড় মোকাবেলায় বন্দর কর্তৃপক্ষ থেকে ইতিমধ্যে 3টি কন্ট্রোল রুম গঠন করা হয়েছে এবং বন্দরে সব ধরনের অপারেশনাল কার্যক্রম জেটির ভেতরে পণ্য ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে সকাল থেকে এবং বহির্নোঙরের যে জাহাজগুলো রয়েছে সবগুলোকে নিরাপদ দূরত্বে অবস্থান করে ডাবল রশি দিয়ে এবং ইঞ্জিন স্ট্যান্ড বাই রাখতে বলা হয়েছে, যেন ঘূর্ণিঝড় যদি আঘাত হানে সাথে সাথে জাহাজগুলো যেন গভীর সমুদ্রে নিরাপদ দূরত্বে সরে যেতে পারে। এছাড়া জেটির ভেতরে বন্দরে যেসব ইকুইপমেন্ট ছিল সেই সব ইকুইপমেন্টের সুরক্ষার কারণে সব ধরনের যন্ত্রপাতি বন্দর কর্তৃপক্ষ বেঁধে রেখেছে এবং সেগুলোকে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া কন্টেনারগুলো, বিশেষ করে খালি কন্টেনারগুলো ঝড়ো হাওয়ায় যেন মুখ খুলে গিয়ে যেন কোনো ধরনের দুর্ঘটনা ঘটাতে না পারে, সে কারণে সবগুলো কন্টেনারের মুখ বেঁধে রাখা হয়েছে। এছাড়া এর বাইরে আমরা যেটা বলতে পারি যে জেলা প্রশাসন থেকেও কন্ট্রোল রুম গঠন করা হয়েছে এবং সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আজকে নগরী এবং উপজেলার সবগুলি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, যাতে ঘূর্ণিঝড় আঘাত হানলে উপকূলীয় এলাকার মানুষ এসব স্কুলগুলোকে আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহার করতে পারে। এছাড়া একাধিক মেডিকেল টিমও গঠন করা হয়েছে। তো আমরা বলতে পারি যে চট্টগ্রাম বন্দর এবং জেলা প্রশাসন কর্তৃপক্ষ সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে এই ঘূর্ণিঝড় মোকাবেলায়। এই ছিল আমার কাছে চট্টগ্রাম ঘূর্ণিঝড় কোমেনের সর্বশেষ তথ্য। এখন আমরা স্টুডিওতে ফিরে যাচ্ছি। দর্শক, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে রিপোর্টার কমল দে এবং চট্টগ্রাম বন্দর থেকে আমাদের রিপোর্টার হাজেরা শিউলে জানাচ্ছিলেন ঘূর্ণিঝড় কোমেনের সবশেষ খবর। ঘূর্ণিঝড় কোমেনের আরও সংবাদ থাকছে এই সংবাদের শেষাংশে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে 159 জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা স্থগিত করা হয়েছে। সকাল 8:30টার দিকে বিজিবি 17 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম রবি বিষয়টি নিশ্চিত করেন। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম ও কক্সবাজারের 7 নম্বর বিপদ সংকেত জারির পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে পরবর্তীতে কবে 159 জনকে ফিরিয়ে আনা হবে তা নিশ্চিত করতে পারেনি বিজিবি। গত 21 মে প্রথম দফায় মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া 208 জন অভিবাসীর মধ্যে 150 জন বাংলাদেশি হিসাবে শনাক্ত হয়, তাদেরকে ফেরত আনা হয়। এরপর 19 জুন দ্বিতীয় দফায় আনা হয় আরও 37 জনকে। এছাড়া গত 29 মে মিয়ানমারের নৌবাহিনী আরও 727 জন অভিবাসীকে উদ্ধার করে। এদের মধ্যে গত 23 জুলাই 155 জনকে ফেরত আনা হয়। পরে আরও 159 জন বাংলাদেশি হিসেবে শনাক্ত হয়, তাদের আজ দেশে ফিরে আনার কথা ছিল। এক একজনের বর্ণনা যেন সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে আসার গল্প। শুধু কি খাবারের কষ্ট আর শারীরিক নির্যাতন, অনেককে অর্ধমৃত অবস্থায় ফেলে দেওয়া হয়েছে সাগরে। চোখের সামনে এমন মৃত্যু দেখে ছেড়েই দিয়েছিলেন বাঁচার স্বপ্ন। ভাগ্য সহায়, তাই ফিরেছেন বাড়িতে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মাধ্যমে মিয়ানমার থেকে ফিরে আসা কয়েকজন বাংলাদেশি জানিয়েছেন সেসব কথা। নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফুদ্দিন সবুজকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন শাফিন জাহিদ। বাড়ির মায়ের চিকিৎসা করতাম তো সাকুদা ফল দিত, সার দিত। এমন লোমহর্ষক শারীরিক নির্যাতনের কথা জানাচ্ছিলেন 16 বছর বয়সী পারভেজ। পরিবারে বাবা মা বেঁচে না থাকায় ছোট ভাইটার জন্য স্বপ্ন দেখেছিলেন বড় কিছু করার, কিন্তু ভাগ্য ছিল না তার পক্ষে। গত 24 জুলাই সাগর থেকে উদ্ধার হয়ে বাড়ি ফেরা 9 শিশুর মধ্যে 5 জনই নারায়ণগঞ্জের নৈকাহন গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে মোশাররফ পরিবারের ছোট সন্তান। গ্রামের অনেকেই বিদেশ গিয়ে ভালো উপার্জন করছেন, এমন গল্প শুনেই স্বপ্ন বোনেন সেও। কিন্তু নিশ্চিত মৃত্যুর মুখ থেকে যেন ফিরে এসেছেন নতুন জীবনে। ভাত দিত অল্প কাটা, পানি চাইলে পানি দিত না, খোঁজলে মার দিত। ভয়ে কিছু চাইতাম না, তবু মার খেয়েছি, অনেক মার খেয়েছি। মনে হইতো যে শীত থেকে ফাল দিয়া আত্মহত্যা করি। দালাল চক্রের প্রলোভনে একই পথে পা বাড়িয়েছিলেন মাইনুদ্দিন, আজিজুল, জাইদুল ও রয়েল। তারাও বললেন সাগর থেকে উদ্ধার হবার আগ পর্যন্ত চলা বর্বর ও অমানসিক নির্যাতনের বাস্তব অভিজ্ঞতার কথা। আওলা সাইজ দিছে কাঁচা, খাইয়া পানি খাইছি। সকালে 4 কাপে 1 কাপ পানি দিছে,
আর সন্ধ্যার সময় স্যার কাপে এক কাপ পানি দিছে। একজনের কাছে ফোন দিলাম, দোস্ত তোরা তো সবাই গেলি গা, আমরা তো একা রয়ে গেলাম। তো বললো দোস্ত শিবে আইস না, শিবে খুব কষ্ট, ওর কথা মানলাম না আমরা, দালালের ফার্মে পুরা করে চলে গেছি। যারা ফিরে এসেছেন তাদের জন্য কাজের ব্যবস্থা করে অন্যদেরকে যেন সচেতন করা যায় সে বিষয়ে পদক্ষেপের কথা বললেন স্থানীয় সংসদ সদস্য। তাদেরকে কিভাবে কর্মসংস্থানের জোগাড় করে দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা অলরেডি হাতে নিয়েছি। অবৈধভাবে মালয়েশিয়া যাবার পথে মিয়ানমার সমুদ্র উপকূল থেকে যে 155 জনকে উদ্ধার করা হয়েছে তার মধ্যে 40 জনই নারায়ণগঞ্জের। শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও যেন বিপর্যস্ত হয়ে পড়েছেন সবাই। আমি এখন স্বপ্ন দেখি ওরা মারতেছে, আমার তো খুব খারাপ লাগে। সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া আর থাইল্যান্ডে যাওয়া এই গ্রামের 7 জনের চোখে মুখে যে বিষণ্ণতার ছাপ তা হয়তো কিছুদিনের মধ্যেই মুছে যাবে, কিন্তু তাদের ভাগ্য কতদিনে মুছবে তা হয়তো জানেন না কেউ। তারপরও তাদের চাওয়া দেশের আর কেউ যেন ভুল করেও ভুল পথে পা না বাড়ান। নারায়ণগঞ্জের 2500 থানার নৈকাহন গ্রাম থেকে শাফিন জাহিদ, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে। 1993 সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় দোষী ইয়াকুব মেমনের মৃত্যুদণ্ড কার্যকর। মহারাষ্ট্র সহ বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার। আজ ঘোষণা করা হবে নতুন অর্থ বছরের প্রথম মুদ্রানীতি। সকাল 11টায় বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে গভর্নর ডক্টর আতিউর রহমান আগামী 6 মাসের জন্য এই মুদ্রানীতি ঘোষণা করবেন। এর আগে জানুয়ারি থেকে জুন গেল অর্থ বছরের দ্বিতীয়ার্ধের জন্য ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতে 15% ঋণের প্রবৃদ্ধি ধরা হয়, তবে এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। এ সময় বেসরকারি ঋণের প্রবৃদ্ধি হয়েছে 13.5% মতো। তবে কেন্দ্রীয় ব্যাংকের সূত্র মতে লক্ষ্যমাত্রা অনুযায়ী মূল্যস্ফীতি নিম্নমুখী রয়েছে। সাম্প্রতিক স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি গত মুদ্রানীতির চেয়ে কিছুটা বাড়তে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। আবারও ঘূর্ণিঝড় কোমেনের খবর। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে ফেনী উপকূলীয় এলাকায় ঝড়ো বাতাস বইছে। এই মুহূর্তে সোনাগাজী উপজেলার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি কার্যালয়ের সামনে আছেন আমাদের রিপোর্টার বখতিয়ার মুন্না। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুন্না। হ্যাঁ জায়েদ, যেমনটি আপনি বলছিলেন এখানকার আসলে সকাল 8:30 থেকে গুড়ি গুড়ি করে বৃষ্টি শুরু হয়েছে। এর আগে কিন্তু কোনো বৃষ্টি ছিল না। বৃষ্টি হওয়ার পর থেকে এখন বৃষ্টির মাত্রা অনেকটুকু বেড়েছে এবং সাথে ঝড়ো হাওয়া আস্তে আস্তে বইতে শুরু করেছে। আর আমি আগেই বলে রাখি, এটা হচ্ছে যে ফেনীর যে সমুদ্র উপকূল সোনাগাজী উপজেলার 3টি ইউনিয়ন আছে। সোনাগাজী সদর ইউনিয়ন এবং চরচান্দি এবং চরদরবেশে 3টি ইউনিয়ন আছে। 3টি ইউনিয়নের 58টি আশ্রয়কেন্দ্রে আছে। এই আশ্রয়কেন্দ্রগুলোতে স্কুল পরিচালিত হয়ে আসতো এবং আজকে এই স্কুলগুলোকে বন্ধ ঘোষণা করেছে এখানকার উপজেলা প্রশাসন। আর আরেকটা বিষয়, এখানে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি আছে। রেড ক্রিসেন্ট এবং বাংলাদেশ সরকারের যৌথ একটা কর্মসূচি এখানে আছে এবং তাদের 1152 জন আছে পুরুষ স্বেচ্ছাসেবক এবং 480 জন নারী স্বেচ্ছাসেবক আছে। তারাও এখানে প্রস্তুত রয়েছে। তো তারা এখানে রাত থেকে যে জিনিসটা হচ্ছে, রাত থেকে তারা বিভিন্ন তাদের মাইকিং করা হচ্ছে, সতর্ক সংকেতটা জানিয়ে দেওয়া হচ্ছে সমুদ্র উপকূলীয় মানুষজনকে, যে 7 নম্বর সতর্ক সংকেতটা জানিয়ে দেওয়া হচ্ছিল। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এইখানকার যে বেড়িবাঁধ আছে, বেড়িবাঁধের বাইরে প্রচুর লোকজন এখানে বসবাস করে। তাদেরকে বেড়িবাঁধের ভিতরে আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান নেওয়ার জন্য বারবার ঘোষণা করা হচ্ছিল। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানি, খবর নিয়েছি, কোনো আশ্রয়কেন্দ্রে তারা এখনো এসে পৌঁছায়নি বা কেউ আসেনি। আর আরেকটা বিষয় যে জিনিসটা, সেটা হচ্ছে যে এখানকার আমার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন লুৎফুন নাহার, আমি ওনার সাথে কথা বলেছি। ওনারা যেটা বলেছেন, ওনারা এখানে প্রস্তুতি সভা করবেন। এখন প্রস্তুতি সভা ওনাদের চলছে এবং ওনারা শুকনো খাবার ব্যবস্থা করেছেন এবং মোটামুটি ওনারা প্রস্তুতি নিচ্ছেন এবং প্রস্তুতি সভা চলছে তাদের, দুর্যোগ ব্যবস্থাপনা সভা। ঠিক একই সময় এখন ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষেও দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতি সভা চলছে। তো তারা সব মিলিয়ে পরবর্তী যদি কোনো ধরনের কমেন্ট যদি এখানে আঘাত আনে, আঘাতের পরবর্তীতে যারা যেই প্রস্তুতিগুলো যা কোনো যদি আঘাত এনে থাকে, তারা পরবর্তীতে যেই ব্যাপারে প্রস্তুতিগুলো নেওয়া প্রয়োজন সেই প্রস্তুতিগুলো তারা নিচ্ছেন। এই ছিল আমার কাছে এখানে সর্বশেষ। যায় ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে ফেনীর উপকূলীয় এলাকায় ঝড়ো বাতাস বইছে। ফেনীর সোনাগাজী উপজেলার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি কার্যালয়ের সামনে থেকে সেখানকার খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার বখতিয়ার মুন্না।
এদিকে বরিশালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থানীয় ও অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে। এই মুহূর্তে বরিশাল নদী বন্দরে আছেন আমাদের রিপোর্টার ফিরদৌস সোহাগ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, দেখুন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা বলা হলো, বরিশালে কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। এখানে কিন্তু আমরা যেটা দেখেছি যে স্থানীয় ওয়েদারও সকালবেলা দেখা গিয়েছিল। এখন পর্যন্ত কিন্তু গুমোট আবহাওয়া বিরাজ করছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা আমরা শুনে আসছি, কিন্তু সকাল থেকে এই পর্যন্ত যেটা দেখেছি যে বৃষ্টির কোনো আমরা চেহারাও দেখিনি। আমরা একটা জিনিস বলতে পারি যে তারপরেও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা যেহেতু বলা হচ্ছে, এখানে আমরা বরিশাল জেলা প্রশাসনের কার্যালয়ে আমরা যোগাযোগ করেছিলাম, সেখান থেকে বলা হয়েছে যে সকল ইউনিয়নদের কিন্তু সতর্ক করা হয়েছে। আজকে বিকেল নাগাদ চট্টগ্রাম উপকূল অতিক্রম করার কথা এবং বরিশাল উপকূল যে অতিক্রম করার কথা রয়েছে, সেক্ষেত্রে আমরা যোগাযোগ করেছিলাম প্রস্তুতি কর্মসূচি, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি যে অফিস আছে তাদের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে বাতাসের গতিবেগ 62 থেকে 88 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 5 এবং চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেতের কথা বলা হয়েছে। আমরা এখানে খোঁজ নিয়েছিলাম পটুয়াখালী, বরগুনা, ভোলা এবং ঝালকাঠি যে জেলা আছে, সেখানে মাইকিং করা হচ্ছে উপকূলীয় এলাকায়। এখানে বলা হচ্ছে যে উপকূলের যে একেবারে কিনারে যারা বসবাস করে তাদেরকে তারা যেন নিরাপদ আশ্রয়ে ফিরতে পারে, তাদের জন্য মাইকিং করা হচ্ছে। এবং আমরা আরো খোঁজ নিয়ে জানতে পেরেছি যে এখন পর্যন্ত কিন্তু ঘূর্ণিঝড় আশ্রয় যতগুলো কেন্দ্র রয়েছে সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে, সময় মতো যেন মানুষরা সেখানে পৌঁছতে পারে। এছাড়া বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় কিছুক্ষণের মধ্যে সকাল 11টার দিকে একটা প্রস্তুতি কর্মসূচির জন্য মিটিং করা হবে। গতকালকে সন্ধ্যায় তাৎক্ষণিকভাবে একটা মিটিং করা হয়েছিল। সেই মিটিং এর যে সিদ্ধান্তগুলো এবং মূলত যে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে ঘূর্ণিঝড়ের সময়, তাতে যেন প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি কমানো যায়, সে লক্ষ্যে সবাইকে সতর্ক করার লক্ষ্যে এখন কাজ করে যাচ্ছে। সবশেষ আমরা যেটা জানতে পেরেছি যে পটুয়াখালীতে এবং ভোলায় মাইকিং চলছে। এই ছিল মোটামুটি বরিশালের খবরাখবর। শেখ জায়েদ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালের স্থানীয় অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে। বরিশাল নদী বন্দর থেকে সেই খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার ফিরদৌস সোহাগ। চলে যাচ্ছি পরের সংবাদে। শুরু হয়েছে ক্ষণ গণনা। 31 জুলাই শুক্রবার ঘড়ির কাঁটা রাত 12টা পার হওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর হবে ছিটমহল বিনিময়। মানুষের জীবনযাত্রার পাশাপাশি বদলে যাবে বাংলাদেশ ও ভারতের মানচিত্র। আর থাকবে না ছিটমহল নামের কোনো জনপদ। বহু প্রতীক্ষিত সেই দিন, সেই ক্ষণের অপেক্ষায় ছিটমহলগুলোতে এখন বিরাজ করছে উৎসবের আমেজ। ঐতিহাসিক এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে চলছে নানা প্রস্তুতি। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1974 সালের মুজিব ইন্দিরা চুক্তি এবং 2011 সালে শেখ হাসিনা মনমোহনের মধ্যে স্বাক্ষরিত প্রোটোকল অনুযায়ী শুক্রবার রাত 12টার পর থেকে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের 111টি ছিটমহল বাংলাদেশের এবং ভারতের অভ্যন্তরে অবস্থিত বাংলাদেশের 51টি ছিটমহল ভারতের অন্তর্ভুক্ত হবে। ফলে দীর্ঘ 68 বছরের অবরুদ্ধ আর অমানবিক দুঃসহ জীবন থেকে মুক্তি পাবেন দেশের 162টি ছিটমহলের অর্ধলক্ষাধিক মানুষ। শৃঙ্খল মুক্তি এবং বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার দিনক্ষণ সমাগত হওয়ায় দারুণ উচ্ছ্বসিত কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অবস্থিত দাসিয়ার ছড়া ছিটমহলের অধিবাসীরা। আমরা বাংলাদেশি হয়ে যাচ্ছি, তাই আমরা খুশিতে খুব আনন্দ। চারদিকে সুযোগ সুবিধা পাবো বলে আমরা খুব খুশি। আমরা এখন বাংলাদেশি হইলাম, খুব খুশি হয়েছি, খুব আনন্দ হয়েছি। অন্ধকারে ছিলাম, এখন আমরা আলো পাইছি। এদিকে ছিটমহল বিনিময়ের ঐতিহাসিক দিনক্ষণকে স্মরণীয় করে রাখতে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিট বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই দিনটাকে স্মরণ রাখার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি, যাতে আমরা এই দিনটাকে স্মরণ রাখতে পারি। ইতিহাস সৃষ্টিকারী একটা নতুন রেকর্ড সৃষ্টি করার জন্য 111টি ছিটমহলের মানুষ আমরা আনন্দ উল্লাসের প্রস্তুতি নিয়েছি। লাঠি খেলা সহ জারি সারি পল্লী গান আমাদের এই ছিটমহলের মানুষের আনন্দ উল্লাস পালন করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। 2015 সালের জনগণনা হালনাগাদের পর বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত 111টি ছিটমহলের জনসংখ্যা 41,449 জন। এর মধ্যে 979 জন ভারতের নাগরিকত্ব বহাল রেখে সে দেশে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। অন্যদিকে ভারতের অভ্যন্তরে অবস্থিত 51টি ছিটমহলের জনসংখ্যা 14,854 জন। সময় সংবাদ, কুড়িগ্রাম। এবার বিস্ময়কর এক শিশুর খবর। শিশুটি ছিল মায়ের পেটে। সঠিক সময়ে জন্মের ছিল আরো 3 মাস বাকি, কিন্তু মাগুরায় ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষের এক পর্যায়ে মায়ের পেটে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয় সে। পিঠে গুলি লেগে শরীরের 4টি অংশ জখম হয়। গুলিবিদ্ধ এই নবজাতকের বেঁচে যাওয়াটাকে অলৌকিক ঘটনা হিসেবে দেখছেন চিকিৎসকরা।
শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিস্তারিত জানাচ্ছেন শাতিলা শারমিন। মায়ের উপর সম্পূর্ণ নির্ভরশীল 34 সপ্তাহের ভ্রূণ। যে কোনো ধর্ম, বিজ্ঞান বা মানব সভ্যতার ইতিহাস মতে একজন মানব শিশুর জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা এটি। মানুষের নৃশংসতা মাতৃজঠরে নিরাপদ হতে দেয় না শিশুকে। চলতি মাসের 23 তারিখ মাগুরার দোয়ারপাড়ায় ঘটে এমন একটি অমানবিক ঘটনা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হন সন্তান সম্ভবা নাজমা বেগম। আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এক কন্যা শিশুর জন্ম দেন নাজমা। মৃত নয়, জীবিত। চিকিৎসকরা যাকে দেখছেন অলৌকিক ঘটনা হিসেবে। ওর গুলিটা গিয়েছে বুকের পিছন দিক থেকে সামনের দিকে এসেছে। গুলিটা পাস করার সময় ওর ডান দিকের গলায় এবং ডান হাতের তালুতে ওর আঘাত লেগেছে। বুকের এক্সরেটা দেখে এখান থেকে যেটা লাগছে সেটাতে হচ্ছে যে মায়ের গর্ভে যখন থাকে তখন সাধারণত ফুসফুসগুলা কোলাপস অবস্থায় থাকে, কারণ তখনও তো সে শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করেনি। প্রথম মায়ের পেট থেকে বের হয়ে কান্না শুরু করে, তখনই বাতাস ঢোকার কারণে ফুসফুসটা ফুলে আসে। বুলেট যখন চলে গিয়েছে ওর ফুসফুসে কোনো রকম ইনজুরি করতে পারে নাই। এটা বাচ্চার জন্য একটা সৌভাগ্য। প্লাস আরো একটা ভাগ্যের ব্যাপার, ওর রিবসেও কোনো ক্ষতি করতে পারেনি। আমার মনে পড়ে না কখনো মাতৃগর্ভে থাকা কোনো শিশু বুলেট বিদ্ধ হয়ে আমাদের কাছে এসছে। এটা যদি চুল পরিমাণ সরে যেত তাহলে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারত। কাজে এটা আসলে একটা মিরাকেল। এই ধরনের একটা মারাত্মক ইনজুরির পরেও আমরা বাচ্চাটাকে এখনো বেঁচে আছে। সঠিক সময়ের আগে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, শুধু তাই না তার শরীরের ওজনটাও কম। এই দুটো সমস্যা যে বাচ্চাদের থাকে তাদের কিন্তু নানাবিধ সমস্যা হতে পারে, বিশেষ করে জন্মের প্রথম 1 মাস। এখন পর্যন্ত বাচ্চা মাশাআল্লাহ খুবই ভালো আছে। সে নিজেই খাওয়া দাওয়া করছে, পায়খানা প্রস্রাব সব নিয়মিত আছে। ডাক্তার সবসময় বলে মায়ের দুধের জন্য, তা মাকে তো এখানে আনার কোনো ব্যবস্থা আমাদের নেই। তা আমরা একটু দুধ খাই, বাচ্চাকে বাঁচায় রাখতেছি। আমরা তো বিশ্বাসই করতে পারতেছি না যে আমার মন ভালো হয়ে যাবে। স্থিতিশীল হলেও 2 সপ্তাহের নিবিড় পর্যবেক্ষণের পরেই নবজাতকটির অবস্থা সম্পর্কে জানা যাবে, এমনটি জানিয়েছেন চিকিৎসকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নদীমাতৃক বাংলাদেশের মানুষের কাছে অভিশাপের নাম বন্যা। অতিরিক্ত বৃষ্টির কারণে মে থেকে অক্টোবর মাসে তলিয়ে যায় দেশের বিভিন্ন নদী তীরবর্তী এলাকা। ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করেন লাখ লাখ মানুষ। প্রাকৃতিক এই দুর্যোগের থাবায় এবারও ক্ষতিগ্রস্ত হচ্ছেন অগণিত মানুষ, যা আরও কিছুদিন চলবে বলে আশঙ্কা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের। তবে সব দুর্যোগ মোকাবেলায় নিজেদের প্রস্তুত বলে দাবি সরকারের। মাহমুদ রাকিবের রিপোর্ট। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। দেখে বোঝার উপায় নেই কদিন আগেও এখানে বসতি ছিল হাজারো মানুষের। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢল ভাসিয়ে দিয়েছে উত্তর পূর্বাঞ্চল সহ দেশের বেশ কয়েকটি জেলা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে চলমান বন্যায় এ মুহূর্তে দেশের 10টিরও অধিক নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া পানি বাড়ছে আরো 20টি নদীর। তবে এসব এলাকা ইতিমধ্যেই পুনর্বাসনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ভারতের যে উত্তর পূর্বে যে রাজ্যগুলো আছে ওইখানে কিন্তু এই বৃষ্টিটা অনেক বিশাল একটা এলাকার মধ্যে হচ্ছে। তো এতে করে বরাক অববাহিকায় যে বরাক নদীর যে পানি, এটা সুরমা কুশিয়ারা হয়ে বাংলাদেশের ভিতর দিয়ে আসে, ওই জায়গায় একটা বন্যা পরিস্থিতি হয়েছে। সিলেটের একেবারে সীমান্তবর্তী এলাকায় সুরমা কুশিয়ারা 3টা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। সাতক্ষীরা জেলার প্রায় পুরোটা, খুলনা এবং যশোরের কয়েকটা উপজেলায় এখানে হয়তো 15 দিন 20 দিন বা তার চেয়ে বেশি বন্যা পরিস্থিতি থাকতে পারে। কিছু আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, বেশ কিছু লোক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। প্রত্যেক জেলায় আমরা 100 মেট্রিক টন চাল এবং 2 লক্ষ টাকার একটা বাফার স্টক মেনটেন করি, যেন তাৎক্ষণিকভাবে সহায়তা দেওয়া সম্ভব হয়। সরকারি তথ্য মতে দেশের সর্বোচ্চ 68% এলাকা বন্যায় প্লাবিত হয়েছিল 1998 সালে। এছাড়া 1988 সালে 61% ও সবশেষ 2007 সালে প্লাবিত হয়েছিল দেশের 42% এলাকা। তবে এবছর এখনো পর্যন্ত ততটা ঝুঁকি নেই বলে মনে করে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 10 দিন বা 15 দিনে আমাদের নদী ভিত্তিক যে বন্যা পরিস্থিতি, সেরকম কোনো পরিস্থিতি আশঙ্কা আমরা করছি না এবং চট্টগ্রাম কক্সবাজারে আগামী 1-2 দিনের মধ্যে পরিস্থিতি যথেষ্ট উন্নতি হবে। যদি এই ধরনের বন্যা পরিস্থিতি আর একটু জটিল আকার ধারণ করে, আমরা সার্বিকভাবে প্রস্তুত। মানুষজনকে উদ্ধার তৎপরতা চালানো, তাদেরকে আশ্রয় দেওয়া, তাদেরকে খাবার সরবরাহ করা। আর বন্যার ক্ষয়ক্ষতি কমাতে স্থানীয় মানুষকে সচেতন হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।
কয়েকদিনের টানা ভারী বর্ষণে চাঁদপুর সেচ প্রকল্পে দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। এতে প্রকল্পের ভেতরে সহস্রাধিক খামারের শত কোটি টাকার মাছ ভেসে গেছে বলে দাবি মৎস্য খামারিদের। তবে প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, জলাবদ্ধতা দূর করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ফারুক আহমেদের তথ্য ও কৃষ্ণকান্তদের ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর ও পাশের লক্ষ্মীপুর জেলার 6টি উপজেলা নিয়ে চাঁদপুর সেচ প্রকল্প 54,000 হেক্টর ভূমি নিয়ে 1977 সালে এই প্রকল্পটি চালু হয়। প্রথম 2 দশক ধরে কৃষির জন্য প্রকল্পটি বেশ জনপ্রিয় হয়ে উঠলেও পরবর্তীতে প্রকল্পের বিভিন্ন এলাকায় রিং ডাইকের মধ্যে এবং ডাকাতিয়া নদীর বিভিন্ন অংশে সহস্রাধিক মাছের খামার গড়ে ওঠে। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে খামারিরা দিশেহারা। প্রকল্প এলাকা জলাশয় ও ডাকাতিয়া নদীর বিভিন্ন অংশে জলাবদ্ধতার কারণে ভেসে গেছে কোটি কোটি টাকার মাছ। গত 10 বছর ধরে আমরা এই বৃষ্টি বাদল দেখি না, এখন বর্তমানে বৃষ্টি বাদল আমাকে বহুত ক্ষয়ক্ষতি হয়ে গেছে গিয়া, মাছ সব গেছে গিয়া। আমি ব্যাংক থেকে প্রায় 1.5 কোটি টাকা লোন আছে, এই লোনে না প্রায় 7 থেকে 8 কোটি টাকা ইনভেস্ট করছি। আমরা যে মাছ চাষ করতেছি আমাদের সমস্ত মাছ বাইরে গেছে গিয়া আড়ের উপরে দিয়া। খামার মালিক নেতারা জানান, ভয়াবহ এমন পরিস্থিতিতে নানাভাবে মাছ রক্ষার চেষ্টা চলছে। এ ব্যাপারে সরকারের দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন তারা। মাছের চাষিরা নেট, বালির বস্তা, কচুরি ফেনা দিয়া তাদের মাছের খামারগুলা আপ্রাণ চেষ্টা চালাইতেছে রক্ষা করার জন্য। অনতিবিলম্বে এই চাঁদপুর সেচ প্রকল্প থেকে পানি নিষ্কাশন করে মৎস্যজীবীদের শত কোটি টাকার বিনিয়োগ রক্ষা করার জন্য আকুল আবেদন জানাচ্ছি। এদিকে জলাবদ্ধতার ভয়াবহতা সরেজমিনে দেখে বিষয়টি কর্তৃপক্ষের নজরে এনেছেন বলে জানান উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। মাছের পুকুরগুলো সব ভেসে গিয়েছে, তো আমরা যথাযথ কর্তৃপক্ষের গোচরীভূত করেছি বিষয়টি এবং ওনারা ব্যবস্থা নিচ্ছেন। আর প্রকল্প রক্ষণাবেক্ষণকারী পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ এই কর্মকর্তা জানান, নতুন করে বৃষ্টিপাত না হলে আগামী 1 সপ্তাহের মধ্যে পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। এই এলাকায় জুলাই মাসে বৃষ্টিপাত হয়েছে অন্যান্য বছরের তুলনায় প্রায় দ্বিগুণ, এজন্য সময় লাগছে বেশি। আতঙ্কিত হবার কিছু নেই। প্রতি বছর জুলাই মাসে গড়ে 400 মিলিমিটার বৃষ্টিপাত হলেও এবার 750 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চাঁদপুরে, যা গত 100 বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। সময় সংবাদ, চাঁদপুর। টেকনাফের সাবরঙে সমুদ্র সৈকতে গড়ে তোলা হচ্ছে দেশের একমাত্র ট্যুরিজম জোন। এরই মধ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করেছে। জমি অধিগ্রহণ শেষ হলে আগামী কয়েক বছরের মধ্যে পর্যটন আকর্ষণে আধুনিক সুবিধার অবকাঠামো গড়ে তোলার কাজ শুরু করা হবে। সানবির রূপলের রিপোর্ট। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। প্রায় 125 কিলোমিটারের এই সৈকত বাংলাদেশের থাকলেও এখনো বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক কোনো পর্যটন স্থান হিসেবে গড়ে ওঠেনি। যদিও দেশি বিদেশি ভ্রমণ পিপাসুদের বৃহৎ পর্যটন কেন্দ্রকে ঘিরে আগ্রহর কমতি নেই। এমন আগ্রহ আছে বিচ্ছিন্ন দ্বীপ সেন্ট মার্টিন নিয়েও। 2016 সালে পর্যটন বছর সামনে রেখে এই অঞ্চলের অপার সম্ভাবনা কাজে লাগাতে উদ্যোগ নিয়েছে সরকার। সাবরঙের সমুদ্র উপকূলের 1150 একর জমি নির্ধারণ করা হয়েছে। সম্ভাব্যতা যাচাই করে অধিগ্রহণ প্রক্রিয়াও শুরু করেছে বেজা। এখানে গড়ে তোলা হবে 5 তারকা হোটেল, সুইমিং পুল, বিভিন্ন রাইড, ক্যাসিনো, সিনেমা, ফুড কর্নার সহ পর্যটকদের জন্য আধুনিক সব সুবিধা। টুরিস্টরা যাতে নিরাপদে নিশ্চিন্তে এখানে আপনার তাদের ভ্রমণের যে উদ্দেশ্য সেটা তারা মিটাতে পারে, সেই সুযোগ সুবিধাগুলো যাতে এখানে নিশ্চিত করা যায় তা করাই হচ্ছে আমাদের লক্ষ্য। যে স্থানটি ট্যুরিজম অঞ্চল হিসেবে নির্ধারণ করা হয়েছে সেখান থেকে খুব কাছেই মিয়ানমার সীমান্ত, তাই নিরাপত্তা নিয়ে এক ধরনের শঙ্কা আছে। তবে সীমান্তরক্ষী বাহিনী এবং স্থানীয় প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষায় সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমাদের তরফ থেকে কোনো প্রচার, যদি প্রয়োজন হয় বিশেষ কোনো কিছুর, আমরা অবশ্যই সরকারকে অবগত করব যাতে এখানে স্পেশাল নজর দিয়ে দেওয়ার জন্য। বিশ্লেষকরা বলছেন, আধুনিক মানের ট্যুরিজম জোন গড়ে তোলার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে হবে। সমুদ্র তীরবর্তী অঞ্চলের পর্যটন অঞ্চলের সাথে আঞ্চলিক বা লৌকিক যে সমস্ত ঐতিহ্যবাহী যে অঞ্চলগুলো রয়েছে তার মধ্যেও যদি একটি সংযোগ গড়ে তোলা যায় তাহলে পর্যটন শিল্পের বিকাশ আরো গতি বৃদ্ধি পাবে। এই ট্যুরিজম জোন স্থাপিত হলে বিদেশিদের পাশাপাশি দেশি পর্যটকদের আকর্ষণও সম্ভব হবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। এই পর্যটন অঞ্চলটি পরিকল্পিতভাবে গড়ে তোলা যায় তাহলে পর্যটন শিল্পে একটি নতুন মাত্রা যোগ হবে। তবে এখানকার সীমান্তবর্তী অঞ্চল হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি হুমকি রয়েছে। যদিও কর্তৃপক্ষ বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব রকমের উদ্যোগ নেবেন তারা। সানবির রূপল, সময় সংবাদ, সাবরং, টেকনাফ।
দেশের বাইরের খবর। 1993 সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় দোষী সাব্যস্ত ইয়াকুব মেমনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাগপুর কারাগারে স্থানীয় সময় সকাল 7টার দিকে তার ফাঁসি কার্যকর করা হয় বলে জানায় কর্তৃপক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে মহারাষ্ট্র ছাড়াও ভারতের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার গভীর রাতে সুপ্রিম কোর্ট তার ফাঁসি কার্যকরের চূড়ান্ত সময় ঘোষণা করেন। এর আগে প্রেসিডেন্ট প্রণব মুখার্জি ও দেশটির সর্বোচ্চ আদালত তার প্রাণ ভিক্ষার আবেদন নাকচ করে দেন। একাধিকবার প্রাণ ভিক্ষার আবেদন করলেও শেষ পর্যন্ত বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত তারিখেই মেমনের 54তম জন্মদিনের দিন তার ফাঁসি কার্যকর হল। এদিকে মুম্বাই হামলায় নিহতদের স্বজনেরা মেমনের মৃত্যুদণ্ড কার্যকর হয় স্বস্তি প্রকাশ করেছেন এবং এই ঘটনায় অভিযুক্ত বাকি আসামিদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। 1993 সালে মুম্বাইয়ে ভয়াবহ সিরিজ বোমা হামলায় 257 জন নিহত হন। ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় আজ তার জন্মস্থান তামিলনাড়ুর রামেশ্বরমে অনুষ্ঠিত হবে। এর আগে বুধবার বিমান বাহিনীর বিশেষ বিমানে করে নয়াদিল্লি থেকে তামিলনাড়ুর মাদুরিতে আনা হয় আব্দুল কালামের মরদেহ। সেখান থেকে হেলিকপ্টার যোগে রামেশ্বরমে নেওয়া হয় তাকে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 11টায় তার দাফন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও যোগ দেওয়ার কথা রয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে এখানেই চিরনিদ্রায় শায়িত হবেন আব্দুল কালাম। গত সোমবার মেঘালয় রাজ্যের শিলং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন ভারতের এই সাবেক রাষ্ট্রপতি। হাসপাতালে নেওয়ার পর নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 2002 থেকে 2007 সাল পর্যন্ত ভারতের 11তম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এপিজে আব্দুল কালাম। খেলার খবর। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের খবর। মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে টস জিতে এখন ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 1 উইকেটে 49 রান। দুদলই একাদশে একটি করে পরিবর্তন এনে মাঠে নেমেছে। চট্টগ্রামে টস ভাগ্য পক্ষে না থাকলেও ঢাকায় টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। তাইজুলের পরিবর্তে দলের সুযোগ পেয়েছেন নাসির হোসেন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার নিয়মিত উইকেট রক্ষক কুইন্টন ডি ককের পরিবর্তে অভিষেক হয় ড্যান ভিলাসের। আর প্রয়াত দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্লাইভ রাইসের প্রতি সম্মান জানিয়ে 1 মিনিটের নীরবতা পালন করে প্রোটিয়ারা। তবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় 10 ও ব্যক্তিগত 6 রানে তামিম ইকবাল একবার জীবন পেলেও সুযোগটা কাজে লাগাতে পারেননি। ডেল স্টেনের 400তম শিকার হয়ে আউট হন তিনি। এরপর অবশ্য বেশ দেখে শুনে খেলতে থাকেন ইমরুল কায়েস ও মুমিনুল হক। দর্শক, এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আছেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। সেখানকার সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, খেলা তো কিছুক্ষণ আগে শুরু হয়েছে, তো এই টেস্ট ঘিরে দর্শকদের আগ্রহ কেমন দেখছেন এবং তারা কি প্রত্যাশা করছেন? রাকিব। হ্যাঁ জায়েদ, আপনি জানেন যে আজ কিন্তু বাংলাদেশ সকালে টস জিতে ব্যাট করার পর কিন্তু এখন পর্যন্ত আসলে 49 রান 1 উইকেটে। আপনি জানেন যে শুরুতে কিন্তু তামিমকে হারিয়েছে বাংলাদেশ। তো আপনি বলছেন দর্শকের কথা, আসলে যেহেতু 5 দিনের টেস্ট ম্যাচ সেহেতু কিন্তু দর্শকদের আসলে আজকের যেহেতু প্রথম দিন আসলে খুব বেশি উত্তেজনা বা আগ্রহ আজকের ম্যাচ ঘিরে দর্শকদের মাঝে কিন্তু এখানে নেই। আমরা সকাল থেকে দেখেছি কিন্তু যেখানে যে 5টি গেট রয়েছে কোনো গেটে কিন্তু তেমন কোনো ভিড় ছিল না বা দীর্ঘ লাইন ছিল না দর্শকদের প্রবেশ করার যে গেটগুলো রয়েছে। যদিও আপনি জানেন যে একটি মাত্র গেট 5 নাম্বার গেট থেকে কিন্তু দর্শকদের ফ্রি প্রবেশ করানো হচ্ছে। যারা কিনা ছাত্রছাত্রী, যাদেরকে ছাত্রছাত্রীর আইডি কার্ড রয়েছে তাদের কিন্তু 5 নাম্বার গেট থেকে ফ্রি আছে খেলা দেখানো হচ্ছে। এছাড়া কিন্তু অন্যান্য যে গেটগুলো রয়েছে সেখানে কিন্তু তেমন কোনো ভিড় নেই বা খুব উপচে পড়া ভিড়। অন্যান্য যেমন আমরা দেখেছি ওয়ানডে ম্যাচকে ঘিরে প্রচুর সংখ্যক ভিড় থাকে, দর্শকদের প্রচুর আনাগোনা থাকে। আজ কিন্তু একদমই তার ঠিক উল্টো চিত্র। দর্শকদের আগ্রহ বা দর্শকদের উৎসাহ উদ্দীপনা খুবই কম। আর আমি যদি আপনাকে আরেকটি বিষয় বলি, আবহাওয়ার কথা। আমরা কিন্তু সকালে যখন সবাই আজকে ঘর থেকে বেরিয়েছে আমরা কিন্তু দেখেছি খুব
ভালো আবহাওয়া ছিল, প্রচুর রোদ ছিল, ঝকঝকে আকাশ ছিল আজ পুরো বাংলাদেশে আমরা দেখেছি, বিশেষ করে ঢাকায়। এখন যেটা অবস্থা আপনি জানেন, একটু কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ বা এই মুহূর্তে কিন্তু রোদ নিয়ে আপনি জানান যে দেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু 7 নম্বর বিপদ সংকেত চলছে, ঘূর্ণিঝড়ের একটা আভাস রয়েছে, তার কিছুটা প্রভাব কিন্তু ঢাকায় পড়েছে। সেহেতু কিন্তু এই মুহূর্তে রোদ নেই, মেঘাচ্ছন্ন আকাশ। যদিও খেলার অনুপযোগী এখনো হয়নি, মাঠে খেলা গড়াচ্ছে, বৃষ্টি তেমন হবে কিনা এখনো পর্যন্ত খুব বেশি সম্ভাবনা আসলে খুব বেশি দেখা যাচ্ছে না। তো পরিবেশ মোটামুটি ভালো আছে, আবহাওয়া মোটামুটি ভালো আছে। আর এখন যেটি খেলার অবস্থা, এখান থেকে কিন্তু এখন বাংলাদেশ দলকে কিন্তু দেখে শুনে খেলতে হবে এবং খুব বেশি আসলে তাড়াহুড়ো করা যাবে না। ব্যাটিং এ রয়েছেন মুমিনুল এবং আপনি জানেন যে ইমরুল কায়েস, তারা কিন্তু যদি একটি ভালো জুটি করতে পারে, অন্তত প্রথম সেশন শেষ করে লাঞ্চের পরেও যদি বেশ কিছুক্ষণ তারা খেলতে পারেন, তাহলে কিন্তু একটা বাংলাদেশ ভালো একটি অবস্থানে যেতে পারবে। এবং আপনি জানেন যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট ড্র করার পর ঢাকা কিন্তু দর্শকরা প্রত্যাশা করছেন জয় পাবে। তো সেটা দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, এই জুটি কেমন করতে পারে, বাংলাদেশকে কতদূর নিয়ে যেতে পারে। তো এই ছিল এখানকার সব শেষ অবস্থা। জায়েদ। দর্শক, মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে খেলার খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে কক্সবাজার ও চট্টগ্রামের 7 নম্বর বিপদ সংকেত জারি, প্রশাসনের জরুরি বৈঠক, উপকূলের অধিবাসীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ। নির্মম নির্যাতনের পর অনেককে ফেলে দেওয়া হয় সাগরে, এমন মৃত্যু দেখে ছেড়েই দিয়েছিলেন বাঁচার স্বপ্ন। মিয়ানমার থেকে ফিরে আসা কয়েকজনের দুঃসহ জীবনের স্মৃতিচারণ। আজ ঘোষণা হবে নতুন অর্থবছরের প্রথম মুদ্রানীতি, বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি বাড়ার সম্ভাবনা। 31 জুলাই কার্যকর হবে বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময়, বহু প্রতীক্ষিত সেই ক্ষণের অপেক্ষায় ছিটমহলগুলোতে এখন উৎসবের আমেজ, চলছে নানা প্রস্তুতি। মিরপুরে সিরিজের শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ, তাইজুলের পরিবর্তে একাদশে নাসির হোসেন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।